এলাকার সবাই অথবা আমাদের বড় ভাই বোন সবাই যখন মেসি ফ্যান হয়ে টিভি চ্যানেলগুলোতে বসে, তখন আমি ভাবতাম যে আসলে কেন দেখে তারা খেলাটা। মেসি মেসি এই যে একটা ভক্ত, তাদের যে একটা উন্মাদনা, এটা অ্যাকচুয়ালি কেন? তো এরপর একটা টাইম আমি দেখতে থাকি, তখন আমি অনেক বড় বিগ ফ্যান হয়ে যাই। ধরতে গেলে ডাই হার্ট ফ্যান তার। সেখান থেকে আসলে ভক্ত আমি। প্রতিনিয়ত খেলা দেখে যাই, তার ছবি দেখি, তার বার্থডে সেলিব্রেট করি আমাদের বাসায়। চলছে ফিফা বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের উত্তেজনা আরো বাড়িয়ে দিতে নিউজ 24 এর বিশ্বকাপ জুড়ে বিশেষ আয়োজন বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আজকের আয়োজনে আমি থাকছি আবরার আল দাইয়ান আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে দুজন বিশেষ অতিথি আছেন, একজন ফয়সাল আহমেদ ফাহিম, জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার, আরেকজন ফ্যান শ্যামলী আছেন আমাদের সঙ্গে, আর্জেন্টিনা সাপোর্ট করেন তিনি। আজকে আসলে আমরা বিশ্বকাপের আজকের যে ম্যাচগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো, সেই সঙ্গে আমাদের যে ফ্যান আছে তিনি তার দলকে কেন সাপোর্ট করে সেসব বিষয়ে আমরা আলোচনা করবো। শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিম ভাইয়ের কাছে যেতে চাই। স্পেনের বিশ্বকাপ যাত্রাটা আজকে শুরু হচ্ছে, কি মনে হচ্ছে স্পেন আসলে কিভাবে শুরু করবে কেপ ভার্দের বিপক্ষে? না, আসলে আপনি স্পেনের যদি লাস্ট ম্যাচগুলো দেখেন, এই একটা ড্র হয়েছে আর একটা মেবি লস করছে। সো যদি এগুলো যদি ওইরকম ওভারকাম করে আসতে পারে, যেহেতু আজকে লামিন ইয়ামাল খেলবে না ফার্স্ট ম্যাচ, সো এটা একটু টাফ হবে। বাট স্পেনের মিডফিল্ডটা অনেক স্ট্রং, এটা সবাই জানি আমরা, এই স্ট্রং। সো যদি সবারই এটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে খুব ইজিলি বের হয়ে যাবে। বাট আর এটা তো ওয়ার্ল্ড কাপ, কোনো টিমে ছোট না, সবাই এখানে খেলতে আসে, সো হাড্ডাহাড্ডি হবে খেলা। একদিকে 2010 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, অন্যদিকে কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। কেপ ভার্দের জন্য আসলে চ্যালেঞ্জটা বা প্রেশারটা কতটুকু মনে হচ্ছে? না, আসলে এইসব প্লেয়ারের কখনো ওরকম প্রেশার না। আপনি যখন কারণ আপনি ক্লাব আর ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু টোটাল ডিফারেন্ট। ক্লাবে একরকম একটা খেলা, ন্যাশনাল টিমে অন্যরকম একটা খেলা। আর ক্লাবে তো সবাই স্টার প্লেয়ার খেলে, আর এখানে তো স্পেনের তো প্রায় সবগুলো স্টার বলতে গেলে, আর সবাই অনেক ভালো ফর্মে আছে। তো আমি মনে হয় না যে ওর জন্য এটা প্রেশার হবে। আচ্ছা, স্পেনে আজকে লামিন ইয়ামাল খেলছেন না, এছাড়াও কিন্তু স্পেনের যে মিডফিল্ড বলেন, স্ট্রাইকার, ডিফেন্সে যে ধরনের প্লেয়াররা আছে যারা বিশ্বের বড় বড় ক্লাবগুলিতে খেলে, বিশেষ করে নিকো উইলিয়ামস, রদ্রির কথা যদি বলি, এই যে স্পেন দলটাকে আসলে কতটুকু ভারসাম্যপূর্ণ দেখছেন? না, আসলে আপনার যদি লামিন ইয়ামালের কথা আমি যদি বলি, কারণ স্পেনের কিন্তু মেইন অ্যাটাকটা কিন্তু লামিন ইয়ামালের সাইড দিয়ে হয় আর কি, ঠিক আছে। এখন ও যেহেতু নাই, তাহলে আজকে ওর থেকে আপনার দায়িত্বটা বেশি উইলিয়ামসের নিতে হবে। আর এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে, আপনার অনেক মাস্টার ক্লাস মিডফিল্ড আছে, পেদ্রি আছে, আমার মনে হয় না হ্যাঁ রদ্রি আছে, সো ভালো হবে। আমরা যদি একটু ফ্যানের কাছে যেতে চাই, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আজকে যদিও আর্জেন্টিনার ম্যাচ নেই, আগামীকালকে আর্জেন্টিনার ম্যাচ, আর্জেন্টিনাকে আসলে কেন সাপোর্ট করেন বলবেন একটু? এটা আসলে ছোটবেলা থেকেই বিগ ফ্যান। শুনে শুনে যখন শুনতাম যে মেসি 10 জার্সি, সে স্টেজে উঠবে, সবাই দেখবে, সেই ছোট থেকে গ্রাম থেকে একটা উন্মাদনা, বিশ্বকাপ আসলে একটু খাওয়া দাওয়া, তো আসলে বেসিক্যালি আমি মেসিকে চিনতাম না। তো এলাকার সবাই অথবা আমাদের বড় ভাই বোন সবাই যখন মেসি ফ্যান হয়ে টিভি চ্যানেলগুলোতে বসে, তখন আমি ভাবতাম যে আসলে কেন দেখে তারা খেলাটা। মেসি মেসি এই যে একটা ভক্ত, তাদের যে একটা উন্মাদনা, এটা অ্যাকচুয়ালি কেন? তো এরপর একটা টাইম আমি দেখতে থাকি, তখন আমি অনেক বড় বিগ ফ্যান হয়ে যাই। ধরতে গেলে ডাই হার্ট ফ্যান তার। তো সেখান থেকে আসলে ভক্ত আমি। প্রতিনিয়ত খেলা দেখে যাই, তার ছবি দেখি, তার বার্থডে সেলিব্রেট করি আমাদের বাসায়। আচ্ছা, এই আর্জেন্টিনার ধরেন যারা সাপোর্ট করে, গত বিশ্বকাপের আগে যে ধরনের অবস্থা ছিল, সবাই আসলে বলতো যে আর্জেন্টিনার সাপোর্টাররা কখনো বিশ্বকাপ দেখেইনি, কবে শেষ জিতেছে। আপনার সেই সৌভাগ্যটা হয়েছে, সো ওই যে 2022 সালের স্মৃতিটা কেমন ছিল? আমি বলবো 2022 সালের স্মৃতিটা একদমই অসাধারণ ছিল, অনেক বড় পাওয়া ছিল আর্জেন্টিনার জন্য। আর ওই দিনটার জন্য আমরা স্পেশালি আমাদের ফ্যামিলি এই প্রোগ্রামটার জন্য 2022 বিশ্বকাপ আমরা এটা সেলিব্রেট করেছি এই কক্সবাজারে। ওইখানে গিয়েছিলাম ফুল ফ্যামিলি, তো ওইটা এনজয় করেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, ইভেন আর্জেন্টিনার যে ফ্যানরা, ইভেন আর্জেন্টিনা যারা আছে তাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। ধন্যবাদ। ফাইন ভাই, আবার আপনার কাছে আসতে চাই। এইবারের বিশ্বকাপটা আসলে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে, 48টা দেশ নিয়ে।
গত বিশ্বকাপ থেকে এইবার আসলে কি কি ডিফারেন্স আপনার চোখে পড়েছে? না, এবারকার আপনি দেখেন ট্রাভেলিংটা, একটা প্লেয়ারদের জন্য ট্রাভেলিং কিন্তু অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে। আর আগের বিশ্বকাপটা আপনার মনে করেন যে একটা জায়গায় হয়েছে, আর এবার গরমের একটা প্রবলেম হচ্ছে আমেরিকাতে যেহেতু। আর আর এই আমেরিকাতে আপনার সবসময় এক্সপেন্সিভ সব কিছু ওরা করতে চায়। আর আমি মনে করি যে 22-এ যেটা হয়েছে এটার থেকে সবসময় আপনার যখন আপডেট যত হবে তখন সবসময় খেলাগুলো আপডেট হয়, আপনার স্টেডিয়ামগুলো আপডেট হবে। আর তো সবকিছু মিলেই আর কি তিনটা দেশে একসঙ্গে বিশ্বকাপ হচ্ছে, এই জায়গায় আসলে ফিফা ঠিক কতটা চ্যালেঞ্জের মুখে পড়ছে? আপনি বলছিলেন যে খেলোয়াড়দের যে ট্রাভেল করার বিষয়টা, এটা আসলে মাঠে যখন খেলতে যায় সেটার উপর প্রেশারটা অনেক বেশি থাকে। সো এই জায়গাটায় ফিফার আসলে আরো ছোট করে নিয়ে আসার কোনো দরকার ছিল কিনা? ছোট করে নিয়ে আসলে অনেক ফ্যানদের জন্য এটা ভালো, যারা খেলা দেখতে যায়। ধরেন আমি একটা জায়গায় খেলা দেখতে গেলাম, অন্য ম্যাচ এখন আজকে যদি আমি আমেরিকাতে দেখি, পরের ম্যাচটা আমার দেখতে হবে কানাডাতে বা মেক্সিকোতে। ফ্যানরাও ভাগ হয়ে গেল তিনটা জায়গায়। সো আর ওয়ার্ল্ড কাপ কি সব একসাথে যদি সবাই দেখে, এটা হলো মজা আলাদা। আর যদি অনেক ডিসটেন্স হয় তাহলে ওটারও মজা হয়, কিন্তু ওইরকম হয় আলাদা। এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় এখন পর্যন্ত, যদিও বেশি দিন হয়নি, আমেরিকাতে আসলে ওখানকার যে লোকাল মানুষ আছে তাদের আসলে খুব বেশি ইনভলভমেন্ট বিশ্বকাপে নেই। এটা একটা প্রভাব আমরা গতকালকের ম্যাচেও দেখেছি, অনেক স্টেডিয়ামে দর্শক, গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল। এই জিনিসটার পেছনে কারণটা কি বলে মনে হয়? না, আসলে আপনি আমেরিকাকে যদি আপনি দেখেন, ওরা কিন্তু নিজেদের নিয়ে সবসময় বিজি থাকে। ওরা কিন্তু মনে করেন যে আউটসাইড স্পোর্টস। আর আমি যতটুকু জানি আমেরিকার এই মানে জাতীয় খেলাটা হলো বেসবল, মানে এটা ওরা বেশি ফলো করে আর কি। হ্যাঁ, এনবিএ এগুলো আর কি বেশি ফলো করে। আর ফুটবলটা ওরা ওইরকম দেখে না, সেজন্য হয়তো। আর এক একজনের এক একটা ভালো লাগতেই পারে, এক একটা। যেমন আমাদের দেশে ফুটবল নিয়ে আমরা কত উন্মাদনা করি, যদি আমরা বিশ্বকাপ খেলতে পারতাম তাহলে আমাদের আসলে ফিলিংসটা অন্যরকম হইতে পারতো। সো এখন তারা এটা এক একটা দেশের এক একটা কালচার আর কি। বাংলাদেশে বিশ্বকাপ খেলার প্রসঙ্গে আসলেন, ফিফা আসলে পরিকল্পনা করছে আগামী থেকে আরো বেশি দল বাড়ানোর ক্ষেত্রে। কি মনে হচ্ছে, বাংলাদেশকে আসলে আমরা আমাদের জীবদ্দশায় দেখে যাইতে পারবো যে আপনারা বিশ্বকাপ খেলছেন? না, আসলে সবকিছুই পসিবল, ফুটবলে এভরিথিং ইজ পসিবল, ঠিক আছে। এখন আপনার যদি ওরকম মাইন্ডসেট থাকে, যদি ওরকম আপনার এই হয় ফ্যাসিলিটি, মানে ফুটবলে তো ফ্যাসিলিটিটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো যদি থাকে, প্লাস আপনার যদি ওরকম একাডেমি, বাংলাদেশে একাডেমি, প্লাস এখন যেমন প্রবাসী প্লেয়ার আসতেছে, এগুলোর থেকেও যদি আরো ভালো বেটার কেউ আসতে পারে, আমার মনে হয় যে এটা হবে পসিবল। বিশ্বকাপের প্রসঙ্গে যেতে চাই, জার্মানি জার্সি পরেছেন, আপনি কি জার্মান সাপোর্ট করেন নাকি? আমার লাইফের ফার্স্ট জার্সি কিনছিলাম আর কি জার্মানির, ছোট থাকতে। আর তখন থেকে আর কি ফুটবল দেখা আর কি। আর জার্মানিকে ভালো লাগতো, ওদের যে ছোট ছোট পাস, ওদের যে মুভমেন্ট, এগুলো অনেক ভালো লাগতো আমার। গতকালকে জার্মানি ম্যাচ দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। ওইটা দেখে কি অন্য কোনো স্মৃতি মনে পড়েছিল? অবশ্যই পড়ে, কিন্তু আসলে বলতে যাচ্ছি না, বললে আসলে এটা অন্যরকম হয়ে যাবে। সো আসলে ভালো লাগছে কালকে যখন প্রথম একটা জার্মানি দিছে, তারপরে দেখলাম ড্র হয়েছে। পরে জার্মানি একটা জিনিস ভালো করছে, যারা সেট পিসে কালকে অনেক বেশি বেটার করছে, এটাতেই ওরা পিছিয়ে গেছে আর কি। জার্মানি আসলে এই জায়গায়, আমি ম্যাচটাকে ডেস্কে থেকে কভার করেছি, আমি দেখেছি জার্মানি যখন আসলে এক গোলে সমতায় গেল, তারপর থেকে আসলে জার্মানি পুরো খেলার ধরনটাই বদলে গেল। সেকেন্ড হাফে গিয়ে জার্মানি এক প্রকার পাগল হয়ে গিয়েছিল, অ্যাটাকের পর অ্যাটাকে। কুরাসাওকে এই জায়গায় কৃতিত্ব দিতে হয়, প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে জার্মানির সঙ্গে যতটুকু পেরেছে নিজেদের তরফ থেকে ভালো করার চেষ্টা করেছে। জার্মানির এই বিশ্বকাপে জার্মানির দৌড়টা কতটুকু দেখছেন? না, জার্মানির দৌড়টা আমি বলতে পারি, ওরা যে কালকে যে ফুটবলটা খেলছে এটা অবিশ্বাস্য একটা ফুটবল। আর প্রথম ম্যাচে আপনার 7 গোল, এটাও কিন্তু একটা মানে বড় বিষয় একটা। আর কালকে দেখেন আপনার ওরা যে মানে নতুন ফার্স্ট বিশ্বকাপ খেলতে আসছে, এটা কিন্তু বোঝা যায় না। কারণ আপনি দেখেন জার্মানি যে গোল দিছে, ওরাও কিন্তু একটা দিছে আর কি, ড্র হয়েছে লাস্টে আপনার স্কোরটা অন্যরকম হয়েছে। তো আমি মনে করি যে জার্মানি যে খেলাটা খেলতেছে, যদি এরকম করে খেলতে পারে, আমি বিশ্বাস করি যে সেমিফাইনাল খেলবে।
একটু আপুর কাছে আসতে চাই, জার্মানির সঙ্গে তো আপনাদের খুব মধুর সম্পর্ক। কালকে যখন জার্মানি 7 গোল দিয়েছিল তখন কি আসলে কোনো ব্রাজিলিয়ান বন্ধুকে, যে ব্রাজিল সাপোর্ট করে, কোনো টেক্সট দিয়েছিলেন যে কিছু মনে পড়তেছে পুরান গল্প এরকম? না, আমি একটা কথাই বলেছি, রাগ করলা? তারপর সেখান থেকে উত্তর কি ছিল? না, সে হচ্ছে একটা মানে একটা ইমোজি দেয় যে মানে এরকম কিছু, যে মানে এটার ভাষা নাই যে আমরা কি মানে ও কিছু বলার মানে আমাকে রিপ্লাই দিতে পারছে না, আমার সাথে অনেক রাগ সে। তো এটা নিয়ে তারা মানে অনেকেই টেক্সট করছে, একজনেরটাই আমি রিপ্লাই দিয়েছিলাম যে রাগ করলা। ওকে, আমরা আসলে আরো বিষয় নিয়ে, বিশ্বকাপের নানা খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো। আমাদের একটি ব্রেকের সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন বিশ্বকাপ উন্মাদনার সময় হলো একটি বিরতির পর আবারও ফিরছি আমরা। দর্শক, আপনাদেরকে বিশ্বকাপের উন্মাদনায় আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ম্যাচগুলি নিয়ে আলোচনা করছিলাম, আমাদের দুজন দর্শক এই জায়গাটায় আছেন। আমরা আসলে এর আগে কেপ ভার্দে স্পেন ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম, আরও একটা বড় ম্যাচ আছে আজকে, বেলজিয়াম ও মিশর। সো এই জায়গাটায় আসলে দুইটা দল থেকে কার সম্ভাবনা বেশি দেখছেন? না, আপনি যদি হেড টু হেড করেন তাহলে বেলজিয়াম বেটার, কারণ বেলজিয়ামের কিন্তু আপনার ডি ব্রুইনে আছে, তারপর ডোকু অনেক ভালো ফর্মে আছে। লাস্ট আপনার ম্যান সিটিতে সে কিন্তু একাই অনেকগুলো ম্যাচ বের করে নিয়ে আসছে। সো তার ওই ক্যাপাবিলিটি আছে যে ম্যাচটা বের করে নিয়ে আসার জন্য। আর মিশরের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে সালা। আর সালার এখন আগের মতো এখন ওইরকম মানে বয়স হয়ে গেছে। ফ্রম আগেরটা যদি হইতো তাহলে একটা আশা থাকতো। তাও এটা একটা বিশ্বকাপ, আপনার এটা মাথায় থাকতে হবে, কারণ ছোট ছোট টিমও কিন্তু অনেক ভালো করতেছে আর আমরা কি। গত ম্যাচটাতেও দেখেছি। আর তা আপনি দেখেন কাতার আবার সুইজারল্যান্ড লাস্টে কিন্তু ড্র করছে। সো এখানে বলা যাচ্ছে না যে আসলে কে কেমন করতেছে। হ্যাঁ, কিন্তু আপনার যদি টিমের দিক দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে বেলজিয়াম অনেকটা এগিয়ে থাকবে। বেলজিয়াম আসলে প্রত্যেক বিশ্বকাপ শুরুর আগে একটা অনেক সম্ভাবনা থাকে, তারা শেষ পর্যন্ত সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে গিয়ে আটকে যায়, যেটা আসলে ক্রিকেটে সাউথ আফ্রিকা সবসময় করে থাকে। এইবার আসলে বেলজিয়ামের দৌড়টা কত দূর পর্যন্ত দেখছেন? না, আসলে ওরা যেভাবে স্টার্ট করে ওই ধারাবাহিকতা তো ওরা ধরে রাখতে পারে না আর কি। হ্যাঁ, মানে কিছু কিছু টাইম মোমেন্টটা হারিয়ে ফেলে, আবার মানে এই ধরতে ধরতেই তারা মনে করেন যে ওই স্টেপ আর যাইতে পারে না। বেলজিয়ামের বিষয়ে যদি একটা বিশেষ কথা বলতে যাই, ওরা নকআউট স্টেজে কিন্তু বড় বড় দলগুলিকে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। এরপরে গিয়ে কেন যেন একটু খেয়ে হারিয়ে ফেলে, এটার কারণ কি মনে হতে পারে? এখন এটা মনে করেন যে অনেক কিছু এখানে হয়। যদি আপনি ধরেন যে ফুটবল তো অনেক খেলা, আপনার ধরেন রেস্টের ব্যাপার আছে, দেখা যায় অনেক সময়। বাট ওয়ার্ল্ড কাপ তো রেস্ট হয় অনেক, দেখা যায় আসলে সব প্লেয়ার তো আর একদিন একভাবে খেলতে পারে না। ধরেন এখন ওই ম্যাচটা ভালো হয়েছে, তারপরে ম্যাচটা তারা আপনাকে একটু আগে যেটা বললাম যে মোমেন্টামটা ধরে রাখতে পারে না তারা আর কি। সো এই জন্যই তারা কিছু কিছু এর জন্য তারা আর কি পিছিয়ে পড়ে। এইবার আসলে প্রায় 16টার মতো স্টেডিয়ামে খেলা হচ্ছে, স্টেডিয়ামগুলো বেশ বড় সড়ো, অনেক দর্শকও আছে। আমরা আমাদের কিছু স্টেডিয়ামেরও কার্ড আছে, সেগুলিও দেখবো। এই যে স্টেডিয়ামগুলিতে এত এত দর্শক থাকছে, এই প্রেশারগুলি আসলে টিমগুলির উপর কতটুকু এফেক্ট করছে? না, এটা এগুলা প্লেয়ার আপনি যারা খেলে আপনি ওরা কিন্তু এগুলা এনভায়রনমেন্টে খেলে অভ্যস্ত। সো ওরা এটা আসলে নর্মাল ভাবে নেয় আর কি। আপনার তারা এমন না যে তারা কোনো দর্শক শূন্য স্টেডিয়ামে খেলে, এমন না। আপনার এক একটা মনে করেন যে স্টেডিয়ামে সবারই এক দর্শক থাকে আলাদা, সবার আলট্রাস দর্শক তো থাকেই সবার একটা। তো অনেক সময় কি অনেক টিম আছে আপনার মনে করেন যে এগুলা নিয়ে যে একটা দর্শকের যে উল্লাস, এটা নিয়ে তারা আরো ভালো করে। লাস্ট আরেকটা ম্যাচ আছে, সৌদি আরব উরুগুয়ের ম্যাচ। হ্যাঁ, সৌদি আরবের কথা যদি বলতে যাই আপুর হয়তো একটু মন খারাপ হবে। গত ওয়ার্ল্ড কাপে সৌদি আরব আসলে যেভাবে শুরুটা করেছিল আর্জেন্টিনাকে হারিয়ে, সৌদি আরবের এইবার আসলে কতটুকু দেখছেন? না, সৌদি আরব ওরা কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ ওরা আপনার ওয়ার্ল্ড কাপ মানে চ্যাম্পিয়ন টিমকে হারাইছে। ওরা কিন্তু এটা নিয়ে কিন্তু এখনো বেঁচে আছে। সৌদি আরব মনে রেখেছে, আর সবাই কিন্তু এটার জন্য মনে করেন যে মনে রেখেছে। আর আমার মনে হয় যে আর সৌদি আরবের কিন্তু আগের বছর ভালো একটা চান্স ছিল, আর ওরা ভালোও করে। আর এখন দেখা যাক, যেহেতু ওদের এবার ফার্স্ট ম্যাচ আর উরুগুয়ের সাথে খেলা, আর উরুগুয়ে যেমন ওরা খেলার আগের দিন ওরা আসছে আমেরিকাতে, সো এটাও ওদের জন্য একটা প্রেশার। এখন দেখা যাক কি হয়। সৌদি আরব আসলে গত ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলেছিল প্রথম ম্যাচটা স্পেশালি, এরপর কিন্তু তাদেরকে আসলে আর খুঁজেই পাওয়া যায় বিশ্বকাপে।
এই বছরও তাদের বেশ কিছু স্টার প্লেয়ার নেই, তারা এটা নতুন আঙ্গিকে শুরু করছে। সেই জায়গা থেকে উরুগুয়ের মতন একটা দল কতটুকু সম্ভাবনা আছে? না, আপনি যদি এখানে করেন, আপনাকে তো একবার আমি বললামই, কারণ এটা ওয়ার্ল্ড কাপ, এখানে এনিথিং হ্যাপেন, সব কিছু এখানে সম্ভব। মানে আপনি কেউ কোনোদিন ভাবেও না যে সৌদি আরব আর্জেন্টিনাকে হারাবে, বাট এটা পসিবল হয়েছে। আজকে দেখা যাক, যদি মনে করেন যে, আর সৌদি আরবের পরে আমার মনে হয় যে সৌদি আরবের কপালটা অনেক ভালো যে তারা বড় বড় টিমকে হারায়। আসলে ফুটবলে সবকিছুই সম্ভব যদি আপনার ওয়ার্ক করতে পারেন। ধন্যবাদ ফাহিম ভাই। আমরা আসলে বিশ্বকাপ উন্মাদনের একেবারে শেষ প্রান্তে, আমরা আমাদের সঙ্গে যে ফ্যান আছে আপু কিন্তু আসলে একজন সঙ্গীত শিল্পী। আমরা আমাদের বিশ্বকাপ উন্মাদনের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আপুর গান শুনতে শুনতে আমাদেরকে যদি একটা গান শোনাতেন ছোট করে। আমি যে গানটি করব হাবিব ভাইয়ার কম্পোজিশনে, গানটি মহাজাদু। মানবো তো সার মাস্তাম লপ্তার খনি হাসতাম हर लफ्ज़ दूरी इतनी गर्दम इश्क़त खामोश खर खाम हलगे बेगोशम घर दिल दो दित मंजुत आवरदम मन में ख्रोखाश मामरो ओ हुए चाश मामरो दीदी के कुर्बानात करदा दिल रहा वो ये खुन बेनशिन खुदा ये खुन अम्मा ना गोमान आजिश घर बार घर दाम আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। থ্যাংক ইউ সো মাচ।